তাহলে হাইড্রক্স ফেটালিস এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে বাচ্চার না মানে ভ্রূণের মাতৃগর্ভে সে যখন আছে তার শরীরে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস হয়েছে এবং তার ফলে তার লোহিত রক্তকণিকাগুলো ড্যামেজ হয়ে গেছে, তার ম্যাসিভ অ্যানিমিয়া হয়েছে এবং একটা সময় পর এগুলো যদি কিওর করা না হয় সে মারাও যেতে পারে। এবার সেই সময় যে ঘটনাগুলো ঘটবে তার শরীরে কিন্তু প্রচুর জল জমবে। এই জল জমার জায়গাগুলো কি কি? আচ্ছা, প্লিউরা কি বলতো? ফুসফুসের যে আবরণী সেটা হচ্ছে প্লিউরা। আচ্ছা, পেরিকার্ডিয়াম কি? হৃৎপিণ্ডের আবরণী। এই যে আবরণীগুলোর নিচের লেয়ারে প্রচুর পরিমাণে জল জমবে। আর কোথায় জল জমবে? স্ক্যাল্পে, অর্থাৎ মাথার যে খুলির উপরের অংশটা সেইখানে প্রচুর জল জমবে। অ্যাবডোমেনের যে এরিয়া এইখানে প্রচুর পরিমাণে কিন্তু জল জমবে এবং এই জায়গাগুলো বেলুনের মতো ফুলে যাবে। ততদিনে বলতে গেলে বাচ্চাটা মারাই গেছে। কিন্তু এই ঘটনাগুলো ঘটলে তখন সেইগুলো কিসের ইন্ডিকেশন হবে? হাইড্রক্স ফেটালিস। ওকে, তাহলে এই প্রশ্ন দুটো কিন্তু নিটে বা যে কোনো জায়গায় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস এবং হাইড্রক্স ফেটালিস কি এবং কিভাবে হয়, কার পরে কোন ঘটনাটা হয়। তাহলে আমি এইখানে এই দুটো কন্ডিশন আলোচনা আজকে এই কারণে করলাম, থিওরিতে এটা বাদ গিয়েছিল এবং আজকে আমরা ব্লাড টেস্ট করছি। এবার এই ব্লাড টেস্ট কিটের মধ্যে দেখো আমার হাতে যে ব্লাড টেস্ট কিটটা আছে, কোন একটা পার্টিকুলার কোম্পানির ব্লাড টেস্ট কিটটা আছে, এখানে দেখো অ্যান্টি এ, অ্যান্টি বি আর অ্যান্টি ডি অ্যান্টিবডি আছে। এই যে অ্যান্টি ডি অ্যান্টিবডি এটাই হচ্ছে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। অ্যান্টি ডি যে অ্যান্টিবডি এইটাই কি? অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। আর অ্যান্টি ও অ্যান্টিবডি বলে কিছু হয় নাকি? না, কিছু নেই। ও তো অ্যান্টিজেন মানে কনসিডারই আমরা করি না, সেই কারণে এ আর বি যদি নেগেটিভ আসে তাহলে সেটাই কি হবে? অ্যান্টিও না, এ আর বি যদি নেগেটিভ আসে তাহলে ব্লাড গ্রুপটা হবে ও ব্লাড গ্রুপ। এবার আরএইচ যদি পজিটিভ আসে তাহলে ও পজিটিভ, আরএইচ যদি নেগেটিভ আসে তাহলে ও নেগেটিভ। ওকে, নেগেটিভ নরমালি আমরা লিখি না, যদি পজিটিভ হয় তবেই লিখি, কিছু লিখিনি তার মানেটাই হচ্ছে নেগেটিভ। এবার একটা অ্যাডিশনাল ইনফরমেশন, কখনো নিটে সাধারণত সিলেবাসের বাইরে এটা কিন্তু অন্যান্য পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে যে ডাক্তার বুঝতেই পারলো, এটা আমরা আবার পরে থিওরিতে আলোচনা করব। আজকে আমরা ব্লাড টেস্ট করছি ফলে বেশি থিওরি আলোচনা করব না, কিন্তু এইখানে একটা জিনিস আসতে পারে প্রশ্নে, সেটা কি যে তোমাকে জিজ্ঞেস করা হলো যে যদি এই কন্ডিশনটা আগে থেকে ডাক্তার ধরে ফেলতে পেরেছে তাহলে এর কি কোনো ট্রিটমেন্ট আছে? এর কি কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, আছে। এবং সেই ট্রিটমেন্টটাও কিন্তু অ্যান্টিবডি নির্ভর। আজকে অ্যান্টিবডির কথা বলছি তার কারণ গোটা আমরা রিঅ্যাকশনটাই অ্যান্টিবডির উপরে, অ্যান্টিজেনের উপরেই করাবো। তাহলে সেই ট্রিটমেন্টটা কি? মা যখন মোটামুটি 28 সপ্তাহের মধ্যে প্রেগন্যান্সি, মায়ের প্রেগন্যান্সি, সেই মুহূর্তে তাকে কিছু ইনজেক্ট করা হয়, কিছু অ্যান্টিবডি ইনজেক্ট করা হয়। আবার ঠিক মানে প্রসবের ঠিক পরে বা প্রেগন্যান্সির ঠিক পরে 72 ঘন্টার মধ্যেও তাকে কিছু ইনজেক্ট করা হয়। সেই যে ইনজেক্টেবল আইটেমটা, সেই ইনজেক্টেবল আইটেমটা কি? সেটাও এক ধরনের অ্যান্টিবডি, ডি এর মতোই একটা জিনিস, মানে অ্যান্টিবডি। সেইটাকে বলা হয় রোগাম। কি বলা হয়? রোগাম। এইভাবে লেখা হয় RHOGAM। ঠিক আছে, এটা সম্ভবত ব্র্যান্ড নেম, রোগাম, এইভাবে লেখা হয়। এইটা কি? এইটা হচ্ছে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। আচ্ছা, একবার ভেবে দেখো তো, যখন সে সিজারিয়ান ডেলিভারি হোক আর নরমাল ডেলিভারি হোক, ডেলিভারি হতে গেলে কি হতে হবে? যে মায়ের এই যে জরায়ুর ওয়াল থেকে মানে দেওয়াল থেকে কাকে খুলে আসতে হবে? প্ল্যাসেন্টাকে খুলে আসতে হবে। তাহলে এখানে ম্যাসিভ ব্লিডিং হবে তো। এবং আমি একটু প্রথমে কি বলেছিলাম যে প্ল্যাসেন্টাটা মায়ের অর্ধেক টিস্যু এবং ভ্রূণের অর্ধেক টিস্যু দিয়ে গঠিত। তাহলে এইটা যখন ছিঁড়বে তখন এখানে ব্লিডিং হবে এবং এই ব্লিডিং এ 50% ব্লাড আর 50% ব্লাড কার মিশবে? মায়ের এবং ভ্রূণের মিশবে। তাহলে সেই টাইমটায় যখন ডেলিভারি হবে, সে ন্যাচারাল হোক বা সিজারিয়ান হোক, সেই ডেলিভারির টাইমে কি হবে? যে বাচ্চার যে আরএইচ অ্যান্টিজেন ব্লাডে, সেইটা কার রক্তের সাথে মিশবে? মায়ের। তাহলে মা চ্যালেঞ্জ পাচ্ছে, কিছু সময়ের মধ্যে মা কি তৈরি করে ফেলবে? তার বিরুদ্ধে ন্যাচারালি অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। মাকে আমি সেই সুযোগটাই দেবো না। মায়ের যদি সে অ্যান্টিবডি তৈরি করে ফেলে তাহলে ভবিষ্যতে যদি আরএইচ পজিটিভ বাচ্চা আবার আসে তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস হতে পারে। ঠিক আছে, তাহলে আমি কি করব? যে বাইরে থেকে আর্টিফিশিয়ালি আমি প্যাসিভলি ইনজেক্ট করব কি? অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। তাহলে যে অ্যান্টিজেন গুলো বাইরে থেকে ঢুকেছিল প্ল্যাসেন্টার মাধ্যমে, সেই অ্যান্টিজেন গুলোকে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি ট্র্যাপ করে নিল
তাহলে সেইগুলো কি আর মায়ের যে সিস্টেম তাকে অ্যান্টিজেনিক চ্যালেঞ্জ দিতে পারলো না। অ্যান্টিজেনিক চ্যালেঞ্জ যতক্ষণ না পাবে আমাদের সিস্টেম ততক্ষণ তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না। সেই কারণে সে পক্স বলো আমাদের যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ডিজিজ বলো তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে আমাদের কিছুটা কিন্তু সময় লাগে, ঠিক আছে? যেমন কোন একটা ইনফেকশনের পরেও একটা ইনকিউবেশন পিরিয়ড লাগে, তারপরে তার সংক্রমণের যে রোগ লক্ষণ সেগুলো বোঝা যায়, তো তারপরে বডি সেটাকে ট্যাকল করতে আরো কিছুটা সময় লাগে এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি বানাতে কিন্তু আরো কিছুটা সময় লাগে। তাহলে এইটা জাস্ট একটা শর্ট কোশ্চেন হিসাবে কম্পিটিটিভ পরীক্ষার আগামী দিনে মনে রাখবে যে রোগাম নামক একটা ইনজেক্টেবল আইটেম আছে বা ইনজেকশন আছে যেটা হচ্ছে মূলত অ্যান্টিবডি ডি, ঠিক আছে? অ্যান্টিবডি ডি এবং এটা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, যেটা দিয়ে মায়ের ট্রিটমেন্ট করা হয় যে এইবারে যদি সে আরএইচ পজিটিভ ডেলিভারি করে থাকে তাহলে একটা ব্লাড মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার ব্লাডের মধ্যে যে পরিমাণ আরএইচ অ্যান্টিবডি গুলো ঢুকেছিল সেগুলোকে নিউট্রালাইজ করে দিল, ফলে সেই অ্যান্টিবডি গুলো মাদারের ইমিউন সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পেল না, মাদার নিজে থেকে অ্যাক্টিভলি কোনো অ্যান্টিবডি ডেভেলপ করতে পারলো না। তাহলে ভবিষ্যতে যদি আবার আরএইচ পজিটিভ বাচ্চা আসে তাহলে তার সাথে কোনো ক্রস রিঅ্যাকশনের জায়গা নেই, সে কিন্তু হেলদি বা সুস্থ থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল হাইড্রক্স ফেটালিস এবং এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। এবার আজকে আমরা যেটা করব, এই মুহূর্তে আমার হাতে দেখো কিছু স্লাইড আছে, ঠিক আছে? এগুলো একদম পরিষ্কার স্লাইড আছে। এই প্রত্যেকটা স্লাইডের উপরে থিওরিটা আমি একবার রিপিট করে দিই যে প্রত্যেকটা, এটা মনে করো একটা ব্লাড স্লাইড, এর উপরে আমি যে পিনগুলো আছে তার মাধ্যমে হাড়টাকে পরিষ্কার করে প্রত্যেকের আলাদা পিন ব্যবহার করা হবে, ফলে অসুবিধার কিছু নেই। এর উপরে আমি 4 ফোঁটা ব্লাড নেব। দুই চারজন অজ্ঞান হয়ে পড়ে যেও না, ঠিক আছে? করবে না। আচ্ছা, এর উপরে আমি 4 ফোঁটা ব্লাড নেব। টেকনিক্যালি দেখতে গেলে 3 ফোঁটা ব্লাডে হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি আমি 3 ফোঁটাতেই করব। তোমাদের যদি আতঙ্ক লাগে যে 4 ফোঁটা 3 ফোঁটার জায়গায়, আমি 3 ফোঁটাতেই করে দেবো, সেটা অসুবিধা নেই। কিন্তু থিওরিটা বলি যে থিওরির জন্য ক ফোঁটা লাগবে? 4 ফোঁটা। তার কারণ আস্তে আমি এই প্রত্যেকটাতে কি অ্যাড করব? অ্যান্টিবডি অ্যাড করব। তাহলে এটা হচ্ছে তোমার ব্লাডে 1 ফোঁটা করে স্যাম্পল, আমি এইখানে অ্যাড করব অ্যান্টি এ অ্যান্টিবডি, এইখানে অ্যান্টি বি অ্যান্টিবডি, আর এখানে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, ঠিক আছে? এখানে যেটা দেখালাম যে 3টে অ্যান্টিবডি এখানে আছে, এই 3টে অ্যাড করব। আর লাস্ট টাইম আমি কিছু অ্যাড করব না। এবার বললাম যে লাস্টটা থিওরির জন্য রাখা প্রয়োজন বা যুক্তির জন্য রাখা প্রয়োজন, এটাকে বলা হয় কন্ট্রোল। কি বলা হয়? কন্ট্রোল। যে এইটার সাথে তুলনা করতে হবে বাকি 3টেকে, কিন্তু এক্সপেরিয়েন্সের ভিত্তিতে তুমি কন্ট্রোল না রাখলেও চলে, কিন্তু যদি তুমি সায়েন্টিফিক্যালি করতে চাও তোমাকে কন্ট্রোল রাখতে হবে। তাহলে 2-4টা আমরা কন্ট্রোল অবশ্যই রাখবো। এবার দাঁড়াও, কন্ট্রোল মানে কি? তুমি মনে করো যে টোটাল টেস্টটা করতে তোমার 1.5 মিনিট সময় লেগে গেল, তাই 1.5 মিনিটে যেখানে কিছু দিইনি সেই ব্লাডটার চেহারা কি রকম, আর যেখানে কিছু কিছু দিয়েছি সেই ব্লাডগুলোর ফোঁটাগুলোর চেহারা কি রকম। ওকে, আচ্ছা তাহলে দেখো এই জায়গাটায় যখন দেবে এবং মিক্স করবে, তারপরে 30 সেকেন্ড 20 সেকেন্ড অপেক্ষা করবে, তখন দুটো ঘটনা ঘটবে। যদি দেখো যে জিনিসটা ওই হালকা বা ডাইলিউটেড টমেটো সুপের মতো হয়ে আছে, কেচাপ স্যুপ দেখেছো তো, ওই রকম যদি হয়ে থাকে তাহলে রিঅ্যাকশনটা হচ্ছে নেগেটিভ, সেটা এর সাথে ম্যাচ করে বুঝতে পারবে। আর যদি দেখো যে এখানে ছানা কাটা এরকম ছোট বড় ভাব হয়ে গেছে, একদম যা বললাম মিলিয়ে নেবে, ছানা কাটা যদি ভাব হয়ে গেছে তাহলে সেটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, ছানা কাটা কেন হবে আর সুপের মতো কেন হবে? আমাদের নরমাল ব্লাডটা তো সুপের মতোই, একদম মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, ফলে লিকুইড রেড লিকুইডের মতো মনে হয়। কিন্তু এবার যদি এরকম ক্রস রিঅ্যাকশন হয় তাহলে কি হবে? ছোট বড় ছানা কাটা ক্লট দেখা যাবে না? তাহলে এইটা মিলিয়ে নেবে যখন আমরা প্র্যাকটিক্যাল করব। ওকে, তাহলে এবার আমরা স্টার্ট করি প্র্যাকটিক্যাল। ওকে, এটা অফ করবো